প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রতিদিনের মতো আজকেও অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো তোমাদেরকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তবে তোমাদের কাছে বিশেষ একটা অনুরোধ, তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা যারা মনোবিজ্ঞানে পড়াশোনা করো এবং মাস্টার্স প্রথম পর্বে পড়াশোনা করো, তাদের জন্য এই ক্লাস। তোমাদের আজকের বিষয়ের শিরোনাম মনোবৈজ্ঞানিক অভিক্ষা। এই সাবজেক্টের কোর্স কোড 413409। এটা আমার লেকচার 3। এর অর্থ এর আগে 2টে ক্লাস নিয়েছি, আজকে এটা আমার 3য় নম্বর ক্লাস। আমরা গত 2 ক্লাসেই প্রথম চ্যাপ্টারটি আলোচনা করেছি, সাইকোলজিক্যাল টেস্ট, মনোবৈজ্ঞানিক অভিক্ষা। আজকে এই বিষয়ের উপর 3য় এবং সর্বশেষ ক্লাস। এর পরের দিন নতুন কোনো চ্যাপ্টার নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি প্রমথ চন্দ্র সরকার, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। নিচে আমার ইমেল আইডি আছে, তোমরা চাইলে এই ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জেনে নিব গতদিন কোন কোন বিষয়ে জেনেছিলাম এবং আজকে কোন কোন বিষয় জানব। তো দেখো যে গতদিন আমরা জেনেছিলাম মনোবিজ্ঞানী অভিক্ষার শ্রেণীবিভাগ, অভিক্ষা এবং প্রশ্নমালার ধরনসমূহ এবং অভিক্ষা এবং প্রশ্নমালার মধ্যে পার্থক্য, কীটি অভিক্ষা এবং বুদ্ধি অভিক্ষা। আজকে আমরা জানার চেষ্টা করব প্রবণতা অভিক্ষা, ক্ষমতা অভিক্ষা, গুচ্ছ অভিক্ষা, ব্যক্তিত্ব অভিক্ষা, আগ্রহ অভিক্ষা, মূল্যবোধ এবং মনোভাব অভিক্ষা। আজকে যেহেতু অনেক বিষয় আমাদের, তো খুব দ্রুতই হয়তো আলোচনা করতে হবে, তাড়াতাড়ি আলোচনা করার কোনো চান্স এখানে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। দেখো, প্রথমত হলো আমরা জানবো প্রবণতা অভিক্ষা কি। দেখো যে প্রবণতা বলতে ব্যক্তির বিশেষ কোনো ক্ষেত্র বা কাজে ব্যক্তির ক্ষমতাকে বোঝায়, যেমন কারিগরি কাজ বা সঙ্গীত ইত্যাদির ক্ষেত্রে ব্যক্তির ভালো করা সম্ভাবনা। অর্থাৎ প্রবণতা অভিক্ষার মূল উদ্দেশ্যে বলা যায় কোনো বিশেষ পেশায় ব্যক্তি সাফল্য অর্জনের সম্ভাবনা সম্পর্কে পূর্বাভাস দেওয়া। সুতরাং পরিচিত অভিক্ষার সাহায্যে প্রবণতা অভিক্ষার পার্থক্য হলো যে যেখানে অর্জিত অভিক্ষা কোনো বিষয়ে ব্যক্তির অর্জিত জ্ঞানের পরিমাপ করতে পারে, আর সেখানে হলো প্রবণতা অভিক্ষায় ব্যক্তি ভবিষ্যতে কোন বিষয়ে ভালো করবে সেই বিষয়ে কিন্তু বলা সম্ভব হয়। তো এখানে প্রবণতা অভিক্ষা আমরা দেখতেছি 4 ধরনের: কারিগরি প্রবণতা অভিক্ষা, কারণিক প্রবণতা অভিক্ষা, শিল্পকলা বিষয়ক দক্ষতা পরিমাপক অভিক্ষা এবং সঙ্গীতের দক্ষতা পরিমাপক অভিক্ষা। আমরা একে একে এই 4টি বিষয় আলোচনা করব। প্রথমটা এবার আমরা শুরু করি, কারিগরি প্রবণতা অভিক্ষা। যে বিভিন্ন মনোপৈশিক অভিক্ষা সমূহ কম নির্ভরযোগ্য এবং অনুশীলনের সঙ্গে সঙ্গে কাজের দক্ষতা বৃদ্ধি পাওয়ার কারণে বিভিন্ন কারিগরি পেশায় লোক নির্বাচনের জন্য বর্তমানে কারিগরি প্রবণতা অভিক্ষা প্রয়োগ করা হয়। কারণ কারিগরি প্রবণতার অভিক্ষায় একই সাথে কাজের গতি, সংবেদন, পেশীয় সমন্বয়তার পরিমাপের পাশাপাশি বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহারের জ্ঞানও পরিমাপ করা যায়। গবেষণার মাধ্যমে কারিগরি প্রবণতা সম্পর্কে একটি মজার তথ্য পাওয়া গেছে যে বিভিন্ন কারিগরি অভিক্ষায় মেয়েদের তুলনায় ছেলেরা বিভিন্ন যান্ত্রিক কলাকৌশল ও নিয়মগুলো ভালো মতো বুঝতে পারে। অপরদিকে মেয়েরা বিভিন্ন যন্ত্রের যে সূক্ষ্ম বিষয়গুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে করতে পারে। তো এর জন্য আমরা দায়ী করতে পারি আমাদের সামাজিক এবং সাংস্কৃতিকমূলক উপাদানসমূহকে। এই সামাজিক এবং সাংস্কৃতিকমূলক উপাদানের কারণে আমাদের মধ্যে এই ধরনের পার্থক্য হয়ে থাকে। এবার আমরা আলোচনা করতে যাব কারণিক প্রবণতার অভিক্ষা। যে সাধারণত অন্যান্য বুদ্ধিমত্তা পরিমাপক অভিক্ষাগুলোর সাথে কারণিক অভিক্ষার সমস্যাগুলোর মধ্যে বেশ মিল রয়েছে। যেহেতু কারণিক দক্ষতার সাথে বুদ্ধিমত্তার বেশ ভালো সম্পর্ক রয়েছে,
এবং কিনেরিয়া সাধারণত যেসব কাজ করে থাকে তাদের জন্য বুদ্ধি একটা প্রয়োজনীয় উপাদান। তো সেজন্য আমরা বলতে পারি যে বুদ্ধি ও শিক্ষায় ব্যবহৃত সমস্যাগুলোর সাথে কারণিক দক্ষতায় ব্যবহৃত সমস্যাগুলোর মিল থাকা স্বাভাবিক। তো এবার শিল্পকলা বিষয়ক দক্ষতা পরিমাপক ও শিক্ষা। তো এখানে যে শিল্পকলা সম্বন্ধে আগ্রহ বা রুচি সকল মানুষের একরকম নয়। দেখা যাবে যে কেউ শিল্পকলা বোঝে, কেউ আবার একটুও বোঝে না। আবার সেটা বয়স এবং সংস্কৃতি ভেদেও কিন্তু পার্থক্য হয় এবং আমাদের মনোভাব পরিবর্তিত হয়। তাই শিল্পকলায় দক্ষতা পরিমাপ করার জন্য বৈশিষ্ট্য নির্ণয় করা খুব কষ্টসাধ্য ছিল। সৃজনশীলতার সাথে শিল্পকলার বেশ ভালো সম্পর্ক থাকার কারণে এটা পরিমাপের মাধ্যমে আসলে মানুষের সৃজনশীলতাও পরিমাপ করা সম্ভব হয়। এরপরে আমরা 4 নম্বরটা জানবো এখন, সঙ্গীতের দক্ষতা পরিমাপক ও শিক্ষা। যে সঙ্গীত বিষয়ের দক্ষতা ও শিক্ষাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো যে সঙ্গীত বিষয়ক দক্ষতার বিশেষণমূলক মূল্যায়ন। যেমন শিশু একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে শিশুর মানসিক প্রতিভা পরিমাপে 6টি উপবিজ্ঞা রয়েছে। এটা হলো তীক্ষ্ণতার তারতম্য, জোরালো আওয়াজের তারতম্য, সময়ের তারতম্য, ছন্দের বিচার, সুরের বিচার, স্বর সংক্রান্ত স্মৃতি। আর আরেকটা হলো এই অভিক্ষা আছে, ওটার নাম অর্থপূর্ণ সঙ্গীতের অভিক্ষা। এখানেও হলো কিছু হলো ব্যাপার জড়িত থাকে, যেমন স্বর সঙ্গীতি বিশ্লেষণ, তীক্ষ্ণতার পরিবর্তন, স্মৃতি, ছন্দের বিচার, ঐক্যতান, তীব্রতা, শব্দাবলী, এই বিষয়গুলো, এগুলোর মাধ্যমে আমরা পরিমাপ করে থাকি। এরপরে আমরা জানবো হলো যে ক্ষমতা অভিক্ষা। তো ক্ষমতা অভিক্ষাগুলোকে আমরা মূলত দুই ভাগে ভাগ করছি। একটা হলো সাংবেদিক ক্ষমতা অভিক্ষা সমূহ, আর একটি মনোকোষিক ক্ষমতা অভিক্ষা। তো এগুলোর আবার উপবিভাগ আছে। প্রথমত আমরা জেনে নেই ক্ষমতা অভিক্ষা কি। তো বিগত শতাব্দীর প্রথম দিকে এসব বিশেষ ক্ষমতা অভিক্ষা তৈরির পিছনে যে ঘটনাটি সবচেয়ে বেশি প্রেরণা দিয়েছিল সেটা হলো বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। সেই সময় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য প্রস্তাব আসে যে যদি কাজের জন্য উপযুক্ত শ্রমিক নির্বাচন করা সম্ভব হয় তাহলে মালিক এবং শ্রমিক উভয় পক্ষ লাভবান হবে। 1930 সালের দিকে আমেরিকায় যখন চাকরি ও নিয়োগ সংক্রান্ত বিষয়গুলি সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল, সেই সময় মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বিভিন্ন বৃত্তিমূলক পরামর্শ দান, কর্মী নির্বাচন ও কর্মীদের যোগ্যতা অনুযায়ী কাজ করার জন্য বেশ কতগুলো বিশেষ ক্ষমতা পরিমাপার অভিক্ষা তৈরি করেন। পরবর্তী সময়ে এ ধরনের বিভিন্ন গবেষণা থেকে বহু সংখ্যক অভিক্ষা তৈরি করা হয়েছিল। প্রথমটা আমরা দেখি সংবেদী ক্ষমতা অভিক্ষা সমূহ। তো সংবেদী অভিক্ষা সমূহের গুরুত্ব মূলত সবচেয়ে বেশি হলো শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে একজন শিক্ষার্থীর অগ্রগতি অনেকাংশে নির্ভর করে তার সংবেদী ক্ষমতার উপর। সেজন্য বিদেশের অনেক স্কুলে প্রতি বছর অন্তত একবার করে ছাত্রদের দৃষ্টি ও শ্রবণ ক্ষমতা পরীক্ষা করে দেখা হয় এবং প্রাথমিকভাবে তাদের ত্রুটি ধরা পড়ে তাদেরকে পরে আরো বিস্তারিতভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়। তো এরকম হলো দুটা অভিক্ষা, হলো একক ক্ষমতা পরিমাপক অভিক্ষা সমূহ এবং আরেকটা হলো বহুমুখী সংবেদন অভিক্ষা। তো একক ক্ষমতা পরিমাপক অভিক্ষায় আমরা যেটা দেখি যে একটি ইন্দ্রিয়ের ক্ষমতা পরিমাপ করা হয়, যেমন চোখ হলে চোখের ক্ষেত্রে, কান হলে কানের ক্ষেত্রে, বর্ণ সংবেদন হলো বর্ণ সংবেদনের ক্ষেত্রে। আর বহুমুখীর ক্ষেত্রে হলো একই সময়ে একাধিক আমাদের যে ইন্দ্রিয় আছে সেটার করা হয়। তো এরপরে আমরা জেনে নেই যে মনোকৈশিক ক্ষমতা অভিক্ষা। তো যে সকল কাজে একই সাথে প্রত্যক্ষণ এবং পেশি এবং অন্যান্য অঙ্গ সঞ্চালনের যৌথ প্রচেষ্টার প্রয়োজন হয় তাকে মনোকৈশিক অভিক্ষা বলে। উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে বলতে পারি, যেমন সাইকেল চালানো, বাস চালানো অথবা বিমান চালানো। তোমরা বিমানের ক্ষেত্রে দেখো এইগুলো প্রতিটার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণ গতি আছে। তাহলে গতি যদি আমরা ঠিক মতো করতে না পারি, নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার অনেক বেশি চান্স থাকে। সেই জন্যই আমরা খুব ভালোভাবে যাদেরকে বিশেষ করে বিমান চালনায় করা হয় তাদের ক্ষেত্রে এই টেস্টটা অবশ্যই করতে হয়। তো 1920 থেকে 1930 সালের দিকে প্রথম তৈরি করা হয় এই ধরনের অভিক্ষা। এই অভিক্ষা নির্ণয়ের উদ্দেশ্য ছিল মূলত বিভিন্ন দক্ষতামূলক কাজে ব্যক্তির ভবিষ্যৎ সমালোচনার পূর্বাভাস দেওয়া
বিভিন্ন মনোকোষিক অভিক্ষার ফলাফল বিশ্লেষণ করে ক্লেশমিন লক্ষ্য করেছেন যে মনোকোষিক অভিক্ষার সময় নির্ভরযোগ্যতার মান 0.318 এর মধ্যে থাকতে হয়। এসব অভিক্ষার ফলাফল অনুশীলন দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ যে ব্যক্তি যত বেশি অনুশীলন করবে তার ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা তত কিন্তু বেশি। আবার অধিক অনুশীলনের ফলে এক পর্যায়ে অভিক্ষার বিভিন্ন উপকরণের মাধ্যমে গুরুত্ব কমে আসে, এটাই হওয়া স্বাভাবিক। তো এরপরে আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে এবার দেখছি যে উচ্চ অভিক্ষা, যেটাকে বলি আমরা টেস্ট ব্যাটারিজ। তো এখানে এরকম টেস্ট ব্যাটারিজ শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত উচ্চ অভিক্ষার মধ্যে আছে প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি, ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্ট এবং একাডেমিক প্রমিস টেস্ট। তো প্রথমত আমরা জেনে নিব গুচ্ছ অভিক্ষা কি। তো কর্মী নির্বাচন এবং শিক্ষার্থীদের পরামর্শ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের মনোবৈজ্ঞানিক অভিক্ষা রয়েছে, তবে এসব অভিক্ষা গ্রহণের অসুবিধা ছিল অনেক বেশি। প্রথমত, কোনো কাজ বা পেশার ক্ষেত্রে অনেকগুলো ক্ষেত্রে দক্ষতার প্রয়োজন হয়, কিন্তু এসব অভিক্ষার সাহায্যে কেবলমাত্র এক সময় একটি মাত্র, যে বুদ্ধি হলে বুদ্ধি, ব্যক্তিত্ব হলে ব্যক্তিত্ব, এরকম পরিমাপ করা যাইত। একই সাথে বিভিন্ন কিছু পরিমাপ করা যাইত না। সেক্ষেত্রে কি হয় যে এরকম হলো গুচ্ছ অভিক্ষার প্রয়োজন দেখা দেয়। তো এরকম একটা গুচ্ছ অভিক্ষা কি শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত গুচ্ছ অভিক্ষা। শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত গুচ্ছ অভিক্ষার মধ্যে আমরা প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি, এটা এখন আলোচনা করব। যে শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বা প্রবণতা পরিমাপের জন্য অন্যতম পুরাতন একটি গুচ্ছ অভিক্ষা হলো প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি, সংক্ষেপে PMA। তো অভিক্ষাটি 1962 সালে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের জন্য নতুন করে আলোচিত করা হয়। এই অভিক্ষার সাহায্যে ভাষাগত দক্ষতা, সংখ্যা পরিস্থিতি, বিচার বুদ্ধির প্রয়োগ, উপলব্ধির দূরত্ব এবং স্থানগত সংগ্রহকে এই 5টি বিষয়ের উপর জোর দিয়ে বুদ্ধিমত্তা পরিমাপ করা হয়। তো এই অভিক্ষার জন্য মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগে। তো ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্ট, তোমরা এটা জানো, DAT, এটার নাম তোমরা প্রচুর পরিমাণে জেনে থাকবা, প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তো 1947 সালে এই গুচ্ছ অভিক্ষা আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন দ্বারা নির্মাণ এবং প্রকাশ করা হয়, যা পরবর্তীতে 1963 সালে সংশোধন করে পুনরায় সংস্করণ বের করা হয়। স্কুল কলেজের শিক্ষার্থীদের শিক্ষা এবং পেশাগত নির্দেশনা প্রদানের ক্ষেত্রে এই গুচ্ছ অভিক্ষা নির্মাণ করা হয়েছিল। তো এখানে যে বিষয়গুলো আমরা পরিমাপ করে থাকি সেই বিষয়গুলো হলো ভাষাগত দক্ষতা, সংখ্যা ব্যবহারের দক্ষতা, বিমূর্ত বিচার বুদ্ধি, কারণিক দ্রুতি ও শুদ্ধতা, যান্ত্রিক দক্ষতা, স্থানগত সম্পর্ক, ভাষার ব্যবহার ইত্যাদি। এই 8টি বিষয়ে 3 ঘন্টার মতো সময় লাগে এবং এটা একটা সবচেয়ে ভালো পরীক্ষা বলা যায়। তো এরপরে আমরা দেখি যে একাডেমিক প্রমিস টেস্ট, এই জিনিসটা কি, যে একাডেমিক প্রমিস টেস্ট ছাত্রছাত্রীদের দক্ষতা পরিমাপের জন্য আরেকটি বেশ উপযোগী গুচ্ছ অভিক্ষা। এই অভিক্ষায় মূলত 4টি উপ অভিক্ষা ছিল। তো প্রথমটি মৌখিক অভিক্ষা, এটি শেষ করতে প্রায় 15 মিনিট লাগে। তারপরে শব্দার্থ এবং অন্যান্য, দ্বিতীয়টি হলো গাণিতিক সমস্যা, তৃতীয়টি হলো বিমূর্ত চিন্তা, এই জিনিসগুলো আর কি। তো এরপরে আমরা দেখি যে গুচ্ছ অভিক্ষা। তো গুচ্ছ অভিক্ষার মধ্যে আমরা দেখছি শিল্পক্ষেত্রে ব্যবহৃত গুচ্ছ অভিক্ষা এখানে 3টা, GATB, FCT, FIT। তো প্রথমেতে আমরা দেখে নেই GATBটা কি, যে বিভিন্ন সরকারি পেশায় উপযুক্ত লোক নিয়োগের জন্য এই গুচ্ছ অভিক্ষাটি তৈরি করা হয়। এই গুচ্ছ অভিক্ষাটির জন্য 8টি কাগজে কলম গ্রহণ করা হয় এবং 4টির জন্য যন্ত্রপাতি প্রয়োজন। এতে মোট 12টি পরীক্ষার সাহায্যে 9টি বিষয় পর্যবেক্ষণ করা হয়। তো বিষয়গুলো আমরা একটু জেনে নেই। বুদ্ধিমাত্রা, ভাষাগত দক্ষতা, গাণিতিক দক্ষতা, স্থানগত সম্পর্ক, আকৃতিগত উপলব্ধি, কারণিক দক্ষতা, চোখ ও হাতের সমন্বয়তা, আঙ্গুলের দক্ষতা, হাতের দক্ষতা ইত্যাদি।
তো এই সবগুলো অভিক্ষা মিলে মোটামুটি 2.5 ঘন্টা সময় লাগে এবং 80টির মতো পেশায় উপযুক্ত লোক নির্বাচনে এই অভিজ্ঞতাটা ব্যবহার করা যায়। তো এবার আমরা পরেরটা দেখি APCT অভিক্ষা কি। এটা হলো যে 16টি অভিক্ষা আছে। তো বেশ ভালোভাবে বিভিন্ন পেশার জন্য উপযুক্ত লোক নির্বাচন করা সম্ভব, কিন্তু পুরো অভিজ্ঞতা গ্রহণ করতে কয়েক ঘন্টার প্রায় 5 ঘন্টা 40 মিনিট সময় লাগে, যেটি আসলেই কিন্তু সত্যিকার অর্থে কষ্টকর। তো আবার একই নামে আছে হ্যানাগান ইন্ডাস্ট্রিয়াল টেস্ট FIT। তো এই ক্ষেত্রে মূলত হলো ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এরপরে আমরা চলে যাচ্ছি নতুন একটা অভিক্ষায়, যেটা ব্যক্তিত্ব অভিক্ষা। এই ব্যক্তিত্ব অভিক্ষা তোমরা ব্যক্তিত্ব সম্পর্কে আগেই পড়ছো, ওখানে এই অভিক্ষাগুলোর নাম জেনেছো, সেগুলোই আমরা এখানে আলোচনা করব। আর যেহেতু তোমরা এর আগে এই বিষয়গুলো জেনেছো, সুতরাং এখানে আমি বেশি করে আলোচনা করতে যাচ্ছি না। তো ব্যক্তিত্ব পরিমাপের বিভিন্ন পদ্ধতি আছে, যেমন সাক্ষাৎকার পদ্ধতি ব্যবহার করে কিন্তু ব্যক্তিত্ব পরিমাপ করা যায়। তারপরে স্বপ্রদত্ত পদ্ধতি, প্রকরণমূলক ব্যক্তিত্ব অভিক্ষা, পরিস্থিতিমূলক অভিক্ষা, আচরণ মূল্যায়ন পদ্ধতি, এইরকম অনেক পদ্ধতি আছে। তো এই পদ্ধতিগুলোকে আমরা মোটামুটি 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হলো ব্যক্তিত্বের ইনভেন্টরি অভিক্ষা, আর একটা হলো প্রকরণমূলক ব্যক্তিত্ব অভিক্ষা। তো এখন ব্যক্তিত্বের ইনভেন্টরি অভিক্ষাগুলোর যদি আমরা তাকাই, সেগুলো হলো মিনেসোটা বহুমুখী ব্যক্তিত্ব উদ্ভাবনী অভিক্ষা, বেল অভিযোজন ব্যক্তিত্ব উদ্ভাবনী অভিক্ষা, এডওয়ার্ডের ব্যক্তিগত পছন্দ তালিকা, ক্যালিফোর্নিয়া মনস্তাত্ত্বিক উদ্ভাবনী অভিক্ষা, মোজেলে ব্যক্তিত্ব উদ্ভাবনী অভিক্ষা। আসলে এগুলো নিয়ে ব্যাখ্যা বর্ণনা করা কোনোভাবেই সম্ভব নয়। তোমরা এগুলো হলো অবশ্যই পড়ে নিবা। আসলে এই 40 মিনিটের মধ্যে আলোচনা করতে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তো ব্যক্তিত্ব অভিক্ষার মাধ্যমে সাধারণত আমরা কি করতাম, যে ব্যক্তিত্ব হলো পরিমাপ করার চেষ্টা করি। তো আমরা প্রথমত এই প্রথম 3টে আমরা আমাদের কিন্তু প্র্যাকটিক্যালে বা তোমাদের টেস্ট পরীক্ষা হয়, সেখানে তোমরা এই 3টে কিন্তু ব্যবহার করেছো। তো MMPI 550টা পদ আছে, বেল অভিযোজনে এরকম পদ আছে। দেখবা যে একসাথে ব্যক্তির 10টি বিষয় পরিমাপ করা যায়। তো দেখো যে কোনো ক্ষেত্রে হ্যাঁ না, সত্য মিথ্যা, তারপরে এগুলোর সাথে ব্যক্তির আত্মবিশ্বাস, পেশনা, উদ্বেগ, মূল্যবোধ, কারো ভিতরে কোনো মানসিক রোগ আছে কিনা, সেটাও কিন্তু ব্যক্তিত্ব অভিক্ষার সাহায্যে পরিমাপ করা সম্ভব হয়। এরপরে আমরা যেটা জানার চেষ্টা করি সেটা হলো পরীক্ষণমূলক ব্যক্তিত্ব অভিক্ষা, বেশ আলোচিত এবং সমালোচিত। তোমরা এই দুটোর নামও জানো, রোশাককালের ছাপ অভিক্ষা এবং কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষা। তো প্রথমত আমরা জেনে নেওয়ার চেষ্টা করি পরীক্ষণমূলক ব্যক্তিত্ব অভিক্ষা কি। যে ইনভেন্টরি পদ্ধতিতে মূলত ব্যক্তির মাঝে কি কি বৈশিষ্ট্য রয়েছে সেটা জানা সম্ভব হয়, তবে এর সাথে ব্যক্তিত্বের সামগ্রিক রূপটা জানা কিন্তু কোনো চান্স ছিল না। তাহলে এর আগেরগুলোর দ্বারাই ব্যক্তির ভিতরে আসলে কি আছে সেটা কিন্তু জানার চান্স ছিল না, কিন্তু এই পরীক্ষণমূলকের মাধ্যমে সামগ্রিক বস্তু সম্পর্কে একটা কিন্তু ধারণা লাভ করা সম্ভব। আবার অনেকে মনে করেন এই পদ্ধতিতে ব্যক্তি তার সম্পর্কে ভুল তথ্য দিতে পারে, সেজন্য অনেক সময় পরীক্ষণমূলক পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। পরীক্ষণমূলক পদ্ধতির সাহায্যে পরোক্ষভাবে ব্যক্তিত্বকে মূল্যায়ন করা যায়। তো পরীক্ষণমূলক পদ্ধতির সাহায্যে পরোক্ষভাবে ব্যক্তি মূল্যায়ন করা যায়। এই পদ্ধতি অস্পষ্ট অনিষ্ট কিছু ছবি দেখিয়ে বা শুনিয়ে তাকে কিছু বলতে বলা হয়। প্রত্যেক ব্যক্তি সেগুলোকে নিজের মনের মতো করে সাজিয়ে তারপর তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ব্যক্তির এসব প্রতিক্রিয়া বিশ্লেষণ করে তার ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায়। তবে এটা ঠিক, পরীক্ষামূলক ব্যক্তিত্ব অভিক্ষার যথার্থতা এবং নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যায়, কারণ এগুলোর ব্যাখ্যা আমার কাছে একরকম, অন্যের কাছে আরেক রকম হয়। এমনকি প্রশিক্ষণপ্রাপ্ত মনোবিজ্ঞানী হলেও ব্যাখ্যা দিতে গিয়ে হিমশিম খেয়ে যান। তো এখন রোশাককালের ছাপ অভিক্ষায় দেখা যায় যে বিভিন্ন রঙের
বিভিন্ন আকৃতির কিছু ছবি দেখানো হয়। আসলে এগুলো কোনো অর্থবোধক শব্দ নয়, ছবি নয়, যে যার মতো ছবিগুলো বর্ণনা করতে পারে। তো বর্ণনা করতে গেলে নিজের কোনো বৈশিষ্ট্য কিন্তু ফুটে ওঠে। আর আর হলো যে আরেকটা জানো যে কাহিনী সংগঠন অভিক্ষা, টিএটি, থিয়েমেটিক অ্যাপারসেপশন টেস্ট। তো এখানে হলো যে ছবি দেখানো হয়, ছবিতে একটা গল্প আছে, গল্পটা বলতে বলা হয়, সেটাই হলো কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষা। তো এগুলো সম্পর্কে তোমাদের বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই তোমাদের কোনো না কোনো বই পড়তে হবে। এরপরে আমরা জানবো যে আগ্রহ অভিক্ষা। তো আগ্রহ অভিক্ষা দেখছি যে দুই ভাগে ভাগ করা আছে, আগ্রহ ইনভেন্টরির ভূমিকা এবং আগ্রহ অভিক্ষায় বিবেচ্য বিষয় সমূহ। যে কোনো ব্যক্তির আগ্রহ বা বিশেষ কোনো বস্তু বা কাজের প্রতি ব্যক্তির ভালো লাগার মতো ব্যাপারগুলো বিভিন্নভাবে জানা যায় এগুলো অভিক্ষার সাহায্যে। যেমন সরাসরি সরাসরি কোনো সরাসরি কোনো একটু কারেন্টের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো আগ্রহ ইনভেন্টরির ভূমিকা এবং আগ্রহ অভিক্ষায় বিবেচ্য বিষয়গুলো এখান থেকে আমরা জানতে পারবো। তো দেখো যে কোনো ব্যক্তির আগ্রহ বা বিশেষ কোনো বস্তু বা কাজের প্রতি ব্যক্তির ভালো লাগার মতো ব্যাপারগুলো আমরা হলো জানতে পারি যে সরাসরি কোনো ব্যক্তিকে তার ভালো লাগা বা খারাপ লাগার বিষয়গুলো বা কাজ নিয়ে জিজ্ঞেস করা যায়, বা বিভিন্ন অবস্থায় ব্যক্তির আচরণ পর্যবেক্ষণ করে বিভিন্ন অভিক্ষায় তার সাফল্যাঙ্ক ব্যাখ্যা করে, বা ব্যক্তির উপর আগ্রহ সম্পৃক্ত ইনভেন্টরি বা প্রশ্নমালা পদ্ধতি প্রয়োগ করে। তো এখানে এখানে হলো যে জিনিসগুলো আমরা দেখতে পারি বা জানতে পারি, সেগুলো হলো যে বিজ্ঞান মনস্কতা, সমাজসেবা, সাহিত্য, বস্তুগত নিয়মতান্ত্রিক অবস্থা, পারস্পরিক যোগাযোগ, রুচিবোধ, শিল্পকলা বিষয়ক আলোচনা ইত্যাদি। তো দেখো যে এই জিনিসগুলো জানার জন্য যে আমি বলবো যে কোনোটি তেমন ভাবে সফল হয়নি, আসলে এগুলো খুব কঠিন ছিল। সেটার মধ্যে যে 1939 সালে প্রকাশিত কুডার রিফারেন্স রেকর্ড, যেটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমান বাহিনীর মনোবিজ্ঞানীদের দ্বারা ব্যক্তির আগ্রহ বস্তুনিষ্ঠভাবে পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়েছিল। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উক্ত বিষয়ে আরো কতগুলো ইনভেন্টরি তৈরি করা হলেও স্ট্রং এবং কুডারের ইনভেন্টরি এখনো বিশেষভাবে উল্লেখযোগ্য। তো এবার আগ্রহ ইনভেন্টরির ভূমিকা বলি, যে টিটম্যান এবং উইলিস 1973 সালে অধিকাংশ তরুণ ছেলেমেয়েরা তাদের ভবিষ্যৎ নিয়ে খুব বেশি বাস্তববাদী নয়। যেমন অধিকাংশের ক্ষেত্রে গ্রাজুয়েশন শেষ করার পর ভবিষ্যতে কি করবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করে। যদিও বর্তমানে ছেলে মেয়েদের অবস্থার পরিবর্তন ঘটেছে, তারা এখন আগের চেয়ে চাকরি বাকরি নিয়ে চিন্তা ভাবনার ক্ষেত্রে পিছিয়ে নেই। কোনো কাজ সম্পর্কিত কোনো কিছু যদি কারো জানা থাকে, তাহলে সেটা তাকে সেই কাজ বা ওই কাজের মতো অন্য কাজ করার মতো বিষয়টিকে প্রভাবিত করে। একজন প্রশিক্ষণপ্রাপ্ত কাউন্সিলরকে অবশ্যই এ ব্যাপারে সচেতন থাকতে হবে এবং ব্যক্তির আগ্রহ, দক্ষতার মতো বিষয়গুলো বিবেচনা করে তাকে শিক্ষাগত, পেশাগত বিভিন্ন প্রোগ্রামের তথ্যগুলো সরবরাহ করতে হবে। এখন যদি আমরা বলি আগ্রহ অভিক্ষায় বিবেচিত বিষয়গুলো কি, এর হলো স্থায়িত্ব। একটা বিষয় হলো স্থায়িত্ব, যে কোনো বিষয় বা কাজ নিয়ে ব্যক্তির অভিজ্ঞতার উপর ভিত্তি করে ব্যক্তি নিজস্ব ভালো লাগা বা খারাপ লাগার মতো বিষয়গুলো তৈরি হয়। যদিও সময়ের সাথে আগ্রহ সংযুক্ত বিষয়গুলি পরিবর্তিত হয়ে থাকে, তারপরে প্রায় 2 দশক ধরে পরিচালিত স্টাডির মাধ্যমে আমরা দেখতে পারি যে টিনেজের শেষের দিকে সাধারণত মানুষের ইচ্ছা ও আগ্রহের মতো বিষয়গুলো স্থির হতে থাকে। তারপরে এরকম আছে কৃত্রিমতা, তো সামাজিক অবস্থা, তারপরে আগ্রহ, ব্যক্তিত্ব, এগুলো। তো এখন আমরা জানার চেষ্টা করব মূল্যবোধ অভিক্ষা। তো মূল্যবোধ অভিক্ষাকে
আমরা 3 ভাগে ভাগ করেছি: স্টাডি অফ ভ্যালুস, ওয়ার্ক ভ্যালুস ইনভেন্টরি এবং মোরাল জাজমেন্ট স্কেল। তো বিগত শতাব্দীর মানে 1960 সালের দশকের পর থেকে ব্যক্তির মূল্যবোধ এবং তার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন আচরণ ভালোভাবে পরিমাপ করার জন্য বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি, বিশেষ করে ইনভেন্টরি এবং প্রশ্নমালা পদ্ধতি প্রচলন শুরু হয়। সেজন্য ইনভেন্টরি বা প্রশ্নমালার বিষয়বস্তু, লক্ষ্য, উদ্দেশ্য, পরিচালনা নিয়ম নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে পরিকল্পনা ব্যাপক হারে শুরু হয়। তো ব্যক্তিগত জীবনে মানুষজনের নিজস্ব নৈতিক মূল্যবোধ পরিমাপের জন্য বিভিন্ন রকমের মূল্যবোধ নির্ণায়ক ইনভেন্টরি বা প্রশ্নমালা ব্যবহৃত হয়। এর মাধ্যমে সাধারণ অবস্থায় কিংবা কর্মক্ষেত্রে ব্যক্তির মনোভাব কিরকম সেটা আরো ভালোভাবে জানা সম্ভব হয়। তো মূল্যায়ন নির্ধারক এই ইনভেন্টরি বা প্রশ্নগুলো মানাগুলো মনোবিজ্ঞানী সহ অর্থনীতিবিদ, রাজনৈতিক বিশেষজ্ঞ এবং অন্যান্য পেশার মানুষদের বিভিন্ন প্রয়োজনে ব্যবহৃত হয়। তো এখন আমরা প্রথমটা আলোচনা করব স্টাডি অফ ভ্যালুস। যে মূল্যবোধ পরিমাপের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা স্টাডি অফ ভ্যালুস, তোমরা AVL এর নাম শুনেছো, আলপোর্ট ভার্নন লিঞ্জে তৈরি ইনভেন্টরি। তো এই ইনভেন্টরি হয়তোবা তোমরা কোনো একটা ইয়ারে ব্যবহার করেছো। এর সাহায্যে হলো 6টা মূল্যবোধ পরিমাপ করা যায়: তাত্ত্বিক মূল্যবোধ, অর্থনৈতিক মূল্যবোধ, সৌন্দর্যবোধ, সামাজিক মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ এবং ধর্ম সংক্রান্ত মূল্যবোধ। তো কাদের মধ্যে অর্থনৈতিক চিন্তা চেতনা বেশি, কারা বেশি মানুষকে ভালোবাসে, কাদের মধ্যে সৌন্দর্যবোধ বেশি, কার মধ্যে ধর্মীয় মূল্যবোধ বেশি, এই AVL এর মাধ্যমে কিন্তু আমরা সহজে পরিমাপ করতে পারি। এবার আমরা আলোচনা করব ওয়ার্ক ভ্যালুস ইনভেন্টরি। যে 1970 সালের সুপার দ্বারা তৈরিকৃত ইনভেন্টরির সাহায্যে আরো নিষ্ঠভাবে নৈতিক মূল্যবোধ মূল্যায়ন করা সম্ভব। এই ইনভেন্টরির সাহায্যে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের শিক্ষাগত এবং পেশাগত ক্ষেত্রে পরামর্শ প্রদানের পাশাপাশি সঙ্গী নির্বাচনের জন্য এই ইনভেন্টরি ব্যবহার করা হয়েছিল। তো এখানে হলো সৃজনশীলতা, বুদ্ধিভিত্তিক প্রেরণা, সহযোগিতা, নিরাপত্তা, মর্যাদা, এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা ছিল। তো এরপরে আমরা দেখি যে মোরাল জাজমেন্ট স্কেল। তো কোনো প্রকাশিত বা আদর্শিত যন্ত্রপাতি ছাড়াই জাজমেন্ট স্কেলটি ব্যক্তির মূল্যবোধ নির্ণয় করার জন্য গবেষকের বেশ পছন্দ। হোলবার্গ মানুষের নৈতিক মূল্যবোধ গঠনের জন্য 6টি স্তরের কথা উল্লেখ করেন। তাই মোরাল জাজমেন্ট স্কেল মূলত 9টি উভয় সংকটমূলক অনুমানের উপর ভিত্তি করে তৈরি করা, যেগুলো একই সাথে ব্যবহার করা যায়। তো যেমন একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে কোনো একজন ব্যক্তির স্ত্রী ক্যান্সারে আক্রান্ত, তার স্ত্রীকে বাঁচানোর জন্য একটা ওষুধের খুব প্রয়োজন, কিন্তু তার কাছে কোনো টাকা নাই। অলরেডি সে বিভিন্ন জনের কাছ থেকে টাকা সংগ্রহ করেছে, টাকা সংগ্রহ কেউ আর তাকে ধার দিচ্ছে না, আসলে ধার দেওয়ার মতোই নাই। শেষ পর্যায়ে সে কি করবে? সে কি ওষুধটা চুরি করবে না কি করবে? তো এরকম বিভিন্ন গল্প থাকে। তো এরপরে আমরা জানার চেষ্টা করব মনোভাব অভিক্ষা। তো তোমরা জানো যে সামাজিক মনোবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মনোভাব অভিক্ষা, জনমত, প্রচারণা, অর্থনৈতিক প্রতিযোগিতা, ধর্মীয় বিশ্বাস। এই জিনিসগুলো ভালো করে জানার জন্য আমাদের মনোভাব জানা খুব দরকার। তোমাদের আরো একটা বলছি যে মনোভাব অভিক্ষার মাধ্যমেই কিন্তু আমাদের মূল অভিক্ষার প্রচলন শুরু হয়েছে, যে মূলত ব্যক্তির জ্ঞান বা অভিজ্ঞতা, অনুভূতি, তার কাজকর্ম, এই বিষয়গুলো জানার জন্য মনোভাব অভিক্ষা খুব গুরুত্বপূর্ণ। তো এই অভিক্ষাগুলোকে আবার পরোক্ষ পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি এভাবে ভাগ করা যায়। তারপরে অনেকেই হলো এই বিষয় নিয়ে কাজ করছেন, যেমন মুগাডাস, লিকার্ট, থাস্টন প্রত্যক্ষ পদ্ধতি নিয়ে কাজ করেছেন এবং পরোক্ষ পদ্ধতি নিয়েও হলো অনেকেই কাজ করেছেন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা শেষ করে ফেলছি আমাদের মূল আলোচনা। তোমরা কিছু প্রশ্ন দেখো, এই প্রশ্নগুলো দেখলেই তোমাদের বিষয়গুলো সম্পর্কে বেশ একটা ভালো ধারণা জন্ম নিবে। তো কয়েকটি একক অভিক্ষার নাম বলবো। বুদ্ধি অভিক্ষার, স্ট্যানফোর্ড-বিনে বুদ্ধি অভিক্ষা, ওয়েক্সলার বুদ্ধি অভিক্ষা। কয়েকটি দলগত অভিক্ষার উদাহরণ দাও। আর্মি আলফা টেস্ট, আর্মি বিটা টেস্ট, ওটিস টেস্ট ইত্যাদি। প্রবণতা বলতে কি বুঝো? প্রবণতা বলতে বিশেষ বিশেষ ক্ষেত্রে বা কাজে
ক্ষমতাকে বোঝায়, যেমন কারিগরি কাজ কিংবা সঙ্গীত ইত্যাদি। তারপরে যে প্রবণতা অভিক্ষা নির্মাণের প্রধান উদ্দেশ্য কি? যে প্রবণতা অভিক্ষা নির্মাণের প্রধান উদ্দেশ্য হলো কোনো একটি পেশায় বা ব্যক্তিমূলক কাজে ব্যক্তির সাফল্য অর্জনের সম্ভাবনা সম্পর্কে পূর্বাভাস দেওয়া। যে ব্যক্তি ভবিষ্যতে কোন কাজে কেমন সাফল্য অর্জন করবে সেই সময় পূর্বাভাস। কয়েকটি প্রবণতা অভিক্ষা ধরনের নাম লেখো। কারিগরি প্রবণতা অভিক্ষা, করণিক প্রবণতা অভিক্ষা, শিল্পকলা বিষয়ক দক্ষতা পরিমাপক অভিক্ষা, সঙ্গীত দক্ষতা বিষয়ক পরিমাপক অভিক্ষা। ক্ষমতা অভিক্ষা কারা তৈরি করেন? মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানীগণ এই অভিক্ষা তৈরি করেন। সাংবেদিক ক্ষমতা অভিক্ষা সমূহ কত প্রকার? একক ক্ষমতা পরিমাপক অভিক্ষা, বহুমুখী পরিমাপক অভিক্ষা। মনোবৈশ্বিক কাজ কাকে বলে? যে সকল কাজে একই সাথে প্রত্যক্ষণ এবং পেশি বা অন্যান্য অঙ্গের সংশ্লেষণের যৌথ প্রচেষ্টার মাধ্যমে সম্পন্ন হয় তাদেরকে মনোবৈশ্বিক কাজ বলা হয়। গুচ্ছ অভিক্ষা ব্যবহারের উদ্দেশ্য কি? অনেকগুলো দক্ষতা বা প্রবণতা একই সাথে বা কম সময়ে পরিমাপ করার জন্য এই গুচ্ছ অভিক্ষা ব্যবহার করা হয়। ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্টটি কত সালে নির্মাণ করা হয়? কারা প্রকাশ করেন? 1947 সালে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এই অভিক্ষা নির্মাণ এবং প্রকাশ করেছে। কত সালে ডিএটি অভিক্ষাটি সংশোধিত এবং পুনর্নির্মিত সংস্করণ প্রকাশ করা হয়? 1963 সালে। ডিএটি এর পূর্ণরূপ কি? ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্ট ব্যাটারি। ডিএটি অভিক্ষাটি স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের কত গ্রেড পর্যন্ত শিক্ষা ও পেশাগত নির্দেশনায় দানের জন্য নির্মাণ করা হয়? 8ম গ্রেড থেকে 12তম গ্রেড পর্যন্ত। তারপরে দেখো যে সাধারণ প্রবণতা অভিক্ষা ব্যাটারি অভিক্ষাটি নির্মাণ করা হয় কেন? এটি নির্মাণ করা হয় সরকারি কর্মসংস্থায় নিয়োজিত কাউন্সিলর বা পরামর্শদাতাদের ব্যবহারের জন্য। ড্যাটতে মোট কতটি উপ অভিক্ষা রয়েছে এবং কি কি? তো এটাতে মোট হলো 8টি উপভোগ্য রয়েছে, যেমন ভাষাগত চিন্তন, সংখ্যা ব্যবহারের ক্ষমতা, বিমূর্ত চিন্তন, করণিক দ্রুতি বা শুদ্ধতা, যান্ত্রিক সম্পর্ক বিচার, স্থানগত সম্পর্ক প্রত্যক্ষণ এবং ভাষা ব্যবহারের উপর 2টি, মোট এভাবে 8টি। দেখো জিএটিবি এর পূর্ণরূপ কি? জেনারেল অ্যাপটিটিউড টেস্ট ব্যাটারি। জিএটিবি তে অভিক্ষা দ্বারা কি কি পরিমাপ করা যায়? সাধারণ বুদ্ধি, ভাষা প্রবণতা, গাণিতিক প্রবণতা, স্থান প্রত্যক্ষণ, আকার প্রত্যক্ষণ, কারণিক প্রত্যক্ষণ, গতির সমন্বয়, অঙ্গুলির কুশলতা, হস্তকুশলতা ইত্যাদি। এপিসিটি এর পূর্ণরূপ কি? ফ্লাগান অ্যাপটিটিউড ক্লাসিফিকেশন টেস্ট। এফআইটি এর পূর্ণরূপ কি? ফ্লাগান ইন্ডাস্ট্রিয়াল টেস্ট। ব্যক্তির অভিক্ষা বলতে প্রধানত কোনটিকে নির্দেশ করে? প্রশ্নমালা বা ইনভেন্টরি পদ্ধতি। কি কি পদ্ধতিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করা হয়? সাক্ষাৎকার, কেস স্টাডি, সিচুয়েশনাল টেস্ট, পরীক্ষামূলক অভিক্ষা ইত্যাদি। এমএমপিআই তে কয়টি বিবৃতিমূলক বাক্য আছে? মোট 550টি। এমএমপিআই তে কয় ভাবে উত্তর দেওয়া হয়? 3 ভাবে, হ্যাঁ, না, বলতে পারি না। এমএমপিআই তে কতটি অস্বাভাবিক বৈশিষ্ট্য পরিমাপ করা যায়? 10টি। এখানে কিন্তু ব্যক্তিত্বের মোট 10টি বৈশিষ্ট্য পরিমাপ করা সম্ভব হয়। তো এখানে যথার্থ নির্ণায়ক কয়টা স্কেল আছে? 4টি। সিপিআই এর পূর্ণরূপ কি? ক্যালিফোর্নিয়া সাইকোলজিক্যাল ইনভেন্টরি। দেখো সিপিআই তে কতটি বিবৃতিমূলক বাক্য আছে? 450টি। তাহলে ওখানে ছিল 550 আর এখানে কত? 450। এখানে কয়ভাবে অ্যান্সার দেওয়া যায়? 2 ভাবে, হ্যাঁ আর না। সিপিআই তে মোট কয়টি স্কেল আছে? 18টি। সিপিআই তে যথার্থ নির্ণায়ক স্কেল কয়টি? 3টি। সিপিআই এর কয়টি স্কেল যথার্থ নির্ণয়ের মাধ্যমে তৈরি? 4টি। থিমেটিক টিএটি যেটা অ্যাপার টেস্টে কয়টি ছবি রয়েছে? 30টি। আগ্রহ সমৃদ্ধ প্রশ্নমালা থেকে কি জানা যায়?
কোনো ব্যক্তির আগ্রহ বা বিশেষ কোনো কাজের প্রতি ভালো লাগা। কয়েকটি আগ্রহ সম্মত ইনভেন্টরির নাম বর্ণনা করো। স্ট্রং ভোকেশনাল ইন্টারেস্ট বাক্স অ্যান্ড উডার ডিফারেন্স রিপোর্ট। স্ট্রং ভোকেশনাল ইন্টারেস্ট বাক্স কত ধরনের সমস্যার জন্য প্রয়োজন? সাধারণত 15, তবে 15টির জন্য 17 বছর বয়স প্রয়োজন। তো এইভাবে দেখো আরো কিছু প্রশ্ন আছে যে মূল্যবোধ নির্ণয়ের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটি? এভিএল আলপোর্ট ভার্নন লিঞ্জে স্কেল অফ ভ্যালুস ইনভেন্টরি। দেখো আলপোর্ট ভার্নন লিঞ্জে স্টাডি অফ ভ্যালুসের কয়েকটি ক্ষেত্রে নৈতিকতা, আগ্রহ বা প্রেরণার মতো বিষয়গুলো নির্ণয় করা হয় 6টি। তাত্ত্বিক মূল্যবোধ, অর্থনৈতিক মূল্যবোধ, রুচিবোধ বা সৌন্দর্যবোধ, সামাজিক, রাজনৈতিক, ধর্ম সংক্রান্ত। ওয়ার্ক বা ভ্যালুস ইনভেন্টরিকে তৈরি করেন সুপার 1970 সালে। কোলবার্গ নৈতিক মূল্যবোধ গঠনের কয়টি স্তরের কথা বলছেন? 6টি। আমরা তাহলে কিছু জিনিস আমরা দেখে নিলাম এবং কি কি জিনিস করছিলাম সেগুলো দেখে নিলাম। তো তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে যে মনোবৈজ্ঞানিক অভিক্ষা কি? মনোবৈজ্ঞানিক অভিক্ষা এবং মনোমিতিক প্রশ্নমালা কি? মানসিক কৈশিক অভিক্ষা বলতে কি বোঝায়? মনোবৈজ্ঞানিক অভিক্ষার ব্যবহার আলোচনা করো। বুদ্ধি অভিক্ষা কি? তো এরপরে দেখো যে মনোভাবের উপাদান সমূহ কি কি? পার্থক্যমূলক প্রবণতা অভিক্ষা বর্ণনা করো। নৈবিত্তিক পরীক্ষার সুবিধা এবং অসুবিধা আলোচনা করো। তৃতীয় অভিক্ষা কি? মনোবৈজ্ঞানিক অভিক্ষার শ্রেণীবিভাগ বর্ণনা করো। সাধারণ বনাম বিশেষ ক্ষমতা অভিক্ষা ব্যাখ্যা করো। তোমাদের এই ধরনের ছোট ছোট প্রশ্ন আসতে পারে। এবার গ বিভাগ বলি। দেখো যে তোমাদের এইরকম রচনামূলক বা বড় প্রশ্ন আসতে পারে যে মনোবৈজ্ঞানিক অভিক্ষার বৈশিষ্ট্যসমূহ লেখো। একটি নতুন অভিক্ষা নির্মাণের ধাপসমূহ নির্ণয় করো। মনোবৈজ্ঞানিক অভিক্ষার শ্রেণীবিভাগ বর্ণনা করো। অভিক্ষাসমূহের সংক্ষিপ্ত পরিচয় প্রদান করো। অভিক্ষা প্রয়োগের সমস্যাগুলো আলোচনা করো। প্রবণতা কি? প্রবণতা অভিক্ষা ব্যাটারি হিসেবে ডিএটি ব্যাখ্যা করো। তৃতীয় অভিক্ষা কি? নৈবিত্তিক পরীক্ষার ধরনগুলো বর্ণনা করো। রচনাধর্মী অভিক্ষা কি এবং নৈবিত্তিক অভিক্ষার তুলনামূলক আলোচনা করো। মনোমিতিক মানে মনোবৈজ্ঞানিক প্রশ্নমালা কি? মনোবৈজ্ঞানিক প্রশ্নমালার ধরনগুলো ব্যাখ্যা করো। মনোপরিমাপন অভিক্ষার সাথে মনোপরিমাপন প্রশ্নপত্রের তুলনা করো। তাহলে মনোপরিমাপন বলতে মনোবৈজ্ঞানিক ভেবে নিবা এখানে। তাহলে মনোমিত্তিক মানেও মনোবৈজ্ঞানিক আর মনোপরিমাপন মানে হলো মনোবৈজ্ঞানিক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রায় শেষে চলে এসেছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে ইমেলের মাধ্যমে জানাবে। আসলে খুব দ্রুত আমাদের শেষ করতে হচ্ছে, অনেক বিষয়বস্তু 40 মিনিটের মধ্যে শেষ করতে হয়, তাই হয়তো আমরা দ্রুত শেষ করার চেষ্টা করেছি। তো রেফারেন্স এখানে দেওয়া আছে, তোমরা এগুলো থেকে অ্যান্টাসিড বই পড়তে পারো অথবা কেরিনের বই পড়তে পারো এবং 6 নম্বরটা তোমাদের হাতের কাছে অবশ্যই আছে। এর বাইরে অন্য বই পড়ার বেশ কিছু প্রয়োজন আছে বলে আমি মনে করি না, তবে যেটাই আছে পড়বা এবং ইন্টারনেটে সার্চ দিবা, দেখবো যে ইন্টারনেটে প্রচুর পরিমাণে তথ্য কিন্তু আছে। তো তোমাদেরকে এতক্ষণ থেকে ধৈর্য ধরে এই ক্লাসটা করার জন্য, দেখার জন্য, আমাকে উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো তোমরা যেখানেই থাকো না কেন ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখার চেষ্টা করো। আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমরা জানো যে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নাই। স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা ভালো থাকতে পারবো, নতুন বা ভালো থাকতে পারবো না। আর তোমরা যেটা স্বপ্ন দেখো, স্বপ্ন বাস্তবায়নে এখনই হলো মাঠে নেমে পড়ো, স্বপ্ন সফল হবেই। তো তোমাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ।